আসসালামু আলাইকুম ভাই সব কেমন আছেন আপনারা? ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এই ইউনিটের। আপনাদের প্রমিত ভাইয়া তো ফিজিক্সের সলিউশন দিয়ে দিছে। ফিজিক্সের কোয়েশ্চেন একটু ট্রিকি হয়েছে এবছর, কিন্তু আমি নিয়ে আসছি আপনাদের কাছে কেমিস্ট্রি কোয়েশ্চেনের সলিউশন। কেমিস্ট্রি প্রশ্ন তুলনামূলক ভাইয়া অনেকই সোজা হয়েছে, খুব বেশি বেসিক কোয়েশ্চেন আসে নাই, একদম ইজি এইচএসসি বোর্ড লেভেলের কোয়েশ্চেনই হয়েছে বেশিরভাগ। বাট স্টিল আমরা এটার সলিউশন দেখবো। এবং হ্যাঁ, যদিও ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন হিসেবে কিছুটা ট্রিক্সও ছিল অ্যান্ড কিছুটা চ্যালেঞ্জিংও ছিল বলা যায়, বাট ফিজিক্সের তুলনায় অনেকই সহজ ছিল বলা যাচ্ছে। তাহলে চলেন আমরা শুরু করি। আমরা এই ভিডিওতে এমসিকিউ এবং রিটেন দুইটা পার্টেরই ফুল সলিউশন দেখব, ঠিক আছে? তাহলে চলেন শুরু করি। প্রথমে এমসিকিউ কোয়েশ্চেনগুলোর হয়ে প্রথম যে এমসিকিউ কোয়েশ্চেনটা আসতেছে আমাদের, সেটা হলো এটা: কোন যৌগটি জলীয় দ্রবণে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না? এখন এইখানে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখতে হবে, যেটার কারণে এই প্রশ্নটা আসছে, সেটা হলো ভাই জলীয় দ্রবণ। এখন এইখানে যারা আছে, প্রথমটা দেখো অ্যালকিন। অ্যালকিন তো ব্রোমিনের জলীয় দ্রবণে অবশ্যই বিক্রিয়া দিবে। অ্যালকিন তো ব্রোমিনের জলীয় দ্রবণে অবশ্যই বিক্রিয়া দিবে, কারণ এটা তো আনস্যাচুরেটেড অবস্থায় আছে, সো তার বিক্রিয়া দিতেই হবে। এখানে তোমার এই অ্যাকোয়াস ব্রোমিন দিলে সে অবশ্যই এখানে বিক্রিয়া দিয়ে ফেলবে। কিন্তু আমাদের দেখতে হবে কোথায় রিয়াকশন হবে না। তো যেখানে রিয়াকশন হবে না সেই জায়গাটাতে আমরা আসতেছি। আগে রিয়াকশনগুলো কি হয় সেটা একটু দেখি। যে এখানে তোমার দুইটা ব্রোমিন এরকম ভাবে লেগে যাবে। বাকি যে দুইটা আছে, একটা আছে ফেনল, একটা আছে অ্যানিলিন। ফেনল আর অ্যানিলিনকে যদি আমরা নেই ভাইয়া, এরা যখন ব্রোমিনের সাথে রিয়্যাক্ট করে, মানে অ্যাকোয়াস ব্রোমিন যদি হয়, সেই ক্ষেত্রে ওরা সাবস্টিটিউটেড ব্রোমিন বসায় ফেলে। এখানে একটা বসে, এখানে একটা বসে, এখানে একটা বসে, ঠিক আছে? এখন অ্যানিলিনের জন্য বিক্রিয়াটা সেমই। তো অ্যানিলিনের জন্য যদি আমরা বিক্রিয়াটা লিখি, তাইলে আমার ওই তিনটা ব্রোমিন গিয়ে বসবে, ট্রাইব্রোমো অ্যানিলিন বলা যায়। আচ্ছা, এখন এগুলো হলো বিক্রিয়া করে, ঠিক আছে? তাই আগে বিক্রিয়া করে যেগুলো, সেগুলো একটু দেখে নিলাম। এখন হলো বিক্রিয়া করে না যেটা, এবং কেন করে না। বিক্রিয়া করে না ভাই এইটা হলো টলুইন। এখন ভাই টলুইন কেন বিক্রিয়াটা করতেছে না, ঠিক আছে? এটা দেখার জন্য আমি আপনাদের যেটা বলতেছি, দেখেন টলুইন হলো এইটা। এখন টলুইনে যদি আপনি ব্রোমিনের বিক্রিয়া করাইতে চান, তাহলে আপনার অ্যাকোয়াস ব্রোমিন নিলে হবে না, আপনার একটা লুইস অ্যাসিড নিতে হবে যে বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করবে। একটা লুইস অ্যাসিড নিতে হবে, যেমন আমরা FeBr3 নিতে পারি, তাইলে আমার কাজটা হবে। এই প্রভাবকটা বা এই ক্যাটালিস্টটা না থাকলে আমার ব্রোমিন টলুইনের সাথে বিক্রিয়া করবে না। কিন্তু জলীয়, এখন আমাকে এখানে তো জলীয় দ্রবণ বলছে, তার মানে তো আমার এখানে FeBr3 নাই। যেহেতু FeBr3 বা প্রভাবক নাই, তাই টলুইনের সাথে ব্রোমিন জলীয় দ্রবণ বিক্রিয়া করবে না। তাহলে এটার অ্যান্সার হইতেছে ডি, যেখানে বলতেছে C6H5C3 টলুইন ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে না জলীয় দ্রবণে, বাট FeBr3 দিলে করবে। সো এটা খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন ছিল। পরেরটায় যাই। দেখেন নিচের কোন যৌগটি টটোমারিজম দেখায়? এখন টটোমারিজম কোনটা ভাই? টটোমারিজম হলো গতীয় যেই সমানুতাটা ছিল, যেখানে একটা কার্যকরী মূলক স্বতঃস্ফূর্ত হবে আর একটা কার্যকরী মূলকে চলে যায়। এবং এটার জন্য বইয়ে, আমাদের সমস্ত বইয়ে এই উদাহরণটা আছে। সমস্ত বইয়ে এই একটা উদাহরণ দিয়েই অনেক বেশি আলোচনা তো করা থাকে। সেটা হলো ভাইয়া, আমার একটা ইনল যৌগ নিতে হয়। তো একটা ইনল যৌগ নিতে হয়েছে আমাদের। এখন এই ইনল যৌগটাতে, এটা একটা ইনল যৌগ, মানে এখানে ইনও আছে, অ্যালকিনও আছে, অলও আছে। এটা একটা ইনল যৌগ। এই ইনল যৌগটা থেকে আমার এটা কিটোনে পরিণত হয়ে যায়, CH3CO CH3। এখন ইনল থেকে যে কিটোনে পরিণত হয় কিভাবে হবে? এটা স্বতঃস্ফূর্তভাবেই হবে। স্বতঃস্ফূর্তভাবে হবে বলতে, আমি যদি ইনল রেখে দিই দ্রবণে, কিছুক্ষণ পরে দেখবো তার ভিতরে ইনলও আছে, কিটোনও আছে, এবং এটা স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে এখানে চলে যায়। এবং এখানে দেখো কোনো কিছু অ্যাড হয় নাই, এখানে কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা এবং অক্সিজেন সংখ্যা দুই পাশেই সেম, তার মানে এটা সমান। এবং এইটা হলো আমার কিটোন। দেখো এইটাই আমাদের অপশনে আছে, তাহলে এইটাই হলো আমার এখানের অ্যান্সার।
এবং এটা কিভাবে হয়েছে সেটা যদি দেখতে চাও তাহলে সেটাও একটু দেখি আমরা, যে এটা কিভাবে হইতেছে। তাহলে ব্যাপারটা হইতেছে তুমি যখন ইনলটা নিবা, এইখানে এই অক্সিজেনের তো অনেক বেশি ইলেকট্রোনেগেটিভিটি আছে, অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। তো কি করতে হয়, অক্সিজেন এই কার্বনের তো আবার অনেকগুলো ইলেকট্রন আছে যেহেতু পাই বন্ধন আছে, তো অক্সিজেন এখান থেকে ইলেকট্রন নিয়ে ফেলে। ইলেকট্রন নিয়ে ফেললে দেখা যায় কি আমার এখানে যে পাই বন্ধন আছে এই পাই বন্ধনটা দুর্বল হয়ে যায়, তখন দেখা যায় পাই বন্ধনটা আমার এদিকে চলে আসতে চায় আর এই হাইড্রোজেনটা তখন এদিকে নেমে আসতে চায়। তাইলে আলটিমেটলি আমরা যে জিনিসটা পাই CH3C, দেখো পাই বন্ধনটাই উপরে উঠে যেতে চাইতেছে, তাইলে এটা C ডাবল বন্ড, আর এই Hটা এদিকে নেমে গেলে CH3। তাহলে এই চলে আসলো তোমার কিটোন, তোমার টোটোমারিজম দেখায়, ইনল টোটোমারিজম দেখায়। যেহেতু অপশনে আমাদের খালি কিটোনই আছে, অন্য কেউ নাই, তাইলে আমাদের কিটোনই দিতে হবে। নেক্সট, আচ্ছা, একটি নির্দেশকের পিকে ইন্ড এর মান 9.3 হলে নির্দেশকটি কোন টাইট্রেশনের জন্য সর্বোত্তম। আচ্ছা, এখন পিকে ইন বলতে ইন আমাকে বলে দিছে 9.3। এখন এইটার থেকে আমি আসলে বুঝতে পারতেছি যে আমার নির্দেশকটা এমন একটা পিএইচকে দেখায়, মানে আমার নির্দেশকটা এমন একটা পিএইচ এ চেঞ্জ হবে যে পিএইচ এর ভ্যালুটা হবে 9.3। 9.3 তো একটা ক্ষারীয় পিএইচ এর ভ্যালু, তাই না? কারণ 7 এর চেয়ে উপরে, তাই যেহেতু এটা ক্ষারীয় পিএইচ এর ভ্যালু, সেই ক্ষেত্রে ভাই আমার কি করতে হবে, আমার এমন একটা অ্যাসিড আর বেজের কম্বিনেশন নিতে হবে যেন আমার প্রশমন বিন্দুর পিএইচটা ক্ষারীয় হয়, বা প্রশমন বিন্দুর পিএইচটা 9.3 হয়, এটাও বলা যেতে পারে। তার মানে কি আমার প্রশমন বিন্দুর পিএইচ বা প্রশমন বিন্দুটা আমার ক্ষারীয় হইতে হবে। এখন এইখানে দেখো প্রশমন বিন্দু ক্ষারীয় হবে কোনটায়, দেখো প্রশমন বিন্দু যদি ক্ষারীয় হইতে হয় আমার কি নিতে হবে, উইক অ্যাসিড নিতে হবে, স্ট্রং বেজ নিতে হবে। স্ট্রং বেজ নিলেই তো আমার প্রশমন বিন্দুটা ক্ষারীয় হবে। তাহলে দেখো তোমার এটা উইক বেজ, এটা বাদ, এটা উইক বেজ, এটাও বাদ। এই যে স্ট্রং বেজ দেখো একটাই আছে এবং এটার সাথে কে আছে, HCOOH। HCOOH হলো মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড বা জৈব অ্যাসিড, যে কোনো জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড। তাহলে অপশন বি হয়ে গেল আরেকটা অ্যান্সার। চলো পরেরটায় চলে যাই। বিক্রিয়াটির নাম কি? এটা ভাইয়া একদম বেসিক একটা কোশ্চেন, এবং আমি যখন ইনশাল্লাহ আমি তোমাদের এখানে সামনে আমাদের যে সমস্ত কোর্স আসবে, আমি যখন জৈব যৌগটা দেখবো তোমাদের, তখন তোমাদের অবশ্যই বলবো নামধারী বিক্রিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন অর্গানিক কেমিস্ট্রি। নামধারী বিক্রিয়া যেমন উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন, পরে তোমার হফম্যান ডিগ্রেডেশন, কোপ বিক্রিয়া, কোপ সংশ্লেষণ, রাইমার টাইমেন বিক্রিয়া, যে সমস্ত বিক্রিয়াটার নাম আছে। একটা বিক্রিয়ার নাম কখন আসে, হাজার হাজার কেমিক্যাল রিয়াকশন আছে, একটা বিক্রিয়ার নাম আসছে মানে তার গুরুত্ব অত্যন্ত অপরিসীম বলা যায়। আর এই কারণেই এই জিনিসগুলো অনেক বেশি আসে। তুমি এইচএসসির দেখতে পারো, অ্যাডমিশন টেস্টও দেখতে পারো, নামধারী বিক্রিয়া আসবেই। এবং নামধারী বিক্রিয়া কটা যারা মাথায় রাখতে পারে তারা অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি ভালো পেয়ে যায়। তো সেরকমই একটা নামধারী বিক্রিয়া হলো এইটা। এটার অ্যান্সারটা হবে ভাইয়া হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এবং এটা যদি আমি আপনাদেরকে একটু ডেসক্রাইব করি, দেখেন এইখানে এইটা হইল একটা অ্যামাইড, ঠিক আছে? এই অ্যামাইডে কার্বন সংখ্যা আছে 2টা, দেখো কার্বন আছে 2টা, কিন্তু ও যখন বাকি অন্যান্য জিনিসের সাথে বিক্রিয়া করলো, সে তৈরি করলো CH3NH2। এটা একটা অ্যামিন, এবং এই অ্যামিনের নাম হইল ভাইয়া মিথাইল অ্যামিন। এখন মিথাইলামিনে ভাইয়া তাহলে কার্বন কয়টা আছে? দেখো ভাই কার্বন আছে একটা, আরেকটা এখানে কার্বন ছিল 2টা, এখানে কার্বন আছে একটা, তার মানে কার্বন সংখ্যা কমে গেছে। এই যে কার্বন সংখ্যা কমে গেছে এগুলাকে বলা হয় অবরোহ বিক্রিয়া বা ডিগ্রেডেশন বিক্রিয়া। অবরোহ বিক্রিয়া আমরা বাংলায় বলে থাকি। এবং এই বিক্রিয়াটা এই জন্যই দেখো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা ক্ষুদ্রাংশকরণ। এই ক্ষুদ্রাংশকরণ বলতে ভাই আসলে ওই জিনিসটাই বুঝাইতেছে যে কার্বন সংখ্যা কমে যাচ্ছে, ঠিক আছে? আর স্যান্ডমেয়ার বিক্রিয়া ভাই, স্যান্ডমেয়ার বিক্রিয়া তো অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া। উডসফিটিক বিক্রিয়া ভাই এটা টলুইন বানানোর বিক্রিয়া। আর ক্লিমেনসন বিজারণ এটা তো ভাইয়া আমাদের যেটা কিটোন বা অ্যালডিহাইডকে বিজারিত করার বিক্রিয়া। সো একটাও এখানে হইতেছে না, এটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো কার্বন এইখানে একটা আছে, আর এই যে দেখো একটা কার্বন বের করে দিছি,
ঠিক আছে। সো মেইন যৌগে কার্বন ক্ষুদ্রাংশ কার্বন সংখ্যা কমে গেছে বা মেইন জৈব যৌগটা ক্ষুদ্রাংশকরণ হয়েছে, কারণ 2 কার্বনকে আমি 1 কার্বন বানায় ফেলছি, এই জন্য এটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। চলো পরেরটায়। একই তাপমাত্রা ও চাপে গ্যাসের 1 গ্রাম হলে সবচেয়ে বেশি আয়তন কে দখল করে? যেহেতু ভাই একই তাপমাত্রা এবং চাপ বলছে এবং গ্যাস বলছে, তুমি আদর্শ গ্যাসের সমীকরণে চলে আসো ভাইয়া। PV = nRT। এখন n কে আবার W/V লিখতেছি, n কে আবার W/m লিখতেছি কেন ভাইয়া? বুঝতেই পারতেছো যে এখানে গ্রামের ভ্যালু দেওয়া আছে, আর আমাকে জিজ্ঞেস করছে ভলিউম এবং গ্রাম সবগুলোই 1 গ্রাম বলছে, কোন গ্যাস? আর এখানে একটা গ্যাসের আণবিক ভর তো এক এক রকম। এখন তুমি খেয়াল করো, এইখানে আমি যদি ভলিউমের সাথে সম্পর্ক বের করতে চাই, তাহলে V = W/m RT, আর এই পিটা যদি এদিকে ভাগ আকারে চলে আসে, তাহলে এখানে RT এভাবে না লিখে আমি একবারে লিখি যে m × p, এই হলো WRT। এখন তুমি এইখানে খেয়াল করো, আমার আর এখানে কি কি কনস্ট্যান্ট আছে সেটা আমরা একটু মার্ক করি, যে আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, ডাব্লু কনস্ট্যান্ট। দেখো প্রেসার টেম্পারেচার সেম বলে দিছে, আর তো অবশ্যই কনস্ট্যান্ট, প্রত্যেকটাকে সে 1 গ্রাম বলে দিছে, তাহলে ডাব্লুও কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা বলতে পারি ভাইয়া ভি এর সাথে এম এর সম্পর্ক কি? ভি ইজ প্রপোর্শনাল টু 1/m। এম কি? আণবিক ভর। এখন আণবিক ভরের তুলনায় এখন বলছে কোনটা সবচেয়ে বেশি আয়তন দখল করে, তার মানে চিন্তা করো, তার মানে আমার ভি যদি ম্যাক্সিমাম হইতে হয়, আমার মলিকিউলার ওয়েট কি হইতে হবে? মিনিমাম হইতে হবে। এখন এইখানে যে সবগুলা আছে এর ভিতরে মিনিমাম মলিকিউলার ওয়েট যে, সেই হলো আমার অ্যান্সার। তো মিনিমাম মলিকিউলার ওয়েট হলো এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ওয়েট হলো 17, বাকিগুলার নাইট্রোজেন 28, অক্সিজেন 32, বাকিগুলোর ওয়েট অনেক বেশি, সেই তুলনায় আমার অ্যামোনিয়ার ওয়েট মাত্র 17, বেশিরও নিচে। তার মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে মলিকুলার ওয়েট মিনিমাম এদের ভিতরে, তাই এর জন্য কি হবে? ভলিউমটা ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে, চলো চলে যাই পরের মেতে। কোন ডি অরবিটাল গুলো অক্ষের উপর অবস্থিত? ভাইয়া এটার অ্যান্সার তো বইয়েই সুন্দর করে দেওয়া আছে, তারপর আমি একটু দেখাই দিচ্ছি ভাইয়া। দেখেন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এইটা যদি জেড অ্যাক্সিস ধরি, ঠিক আছে, তাইলে আমার আচ্ছা না, এইটাকে জেড অ্যাক্সিস ধরলাম, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এখন ভাইয়া আমার x² - y², এই যে ইয়াটা সেটা বসবে হলো আমার এই 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 হলো আমার x² - y², ঠিক আছে, ইয়েলো কালার দিয়ে যেটা আঁকলাম। আর আচ্ছা এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, একবার লিখে দিই। আর তোমার dz² কোথায় আছে? তো dz² এর জন্য ভাই আমি আচ্ছা একটা কালার ইউজ করি যেন বুঝতে সুবিধা হয়, হোয়াইট দিই, হোয়াইট দিলে বোঝা যাবে। আচ্ছা না, এটা তো এখানে যেটা দেখো এখন হলো dz²টা এই চিত্রে আঁকবো। আচ্ছা না ভাই, এটা আলাদা চিত্রে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন dz² আঁকার জন্য ভাই আমি জেড অ্যাক্সিসটাকে খারাপভাবে আঁকলাম, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে একটু সরাই দিলাম। এখন তুমি এখানে খেয়াল করো, dz² আছে হইলো এই যে দেখো জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, এবং ওর একটা বলয় থাকে এক্স ওয়াই তলের উপরে, তার মানে ভাই এইটা হলো dz²। তাহলে এরা দুইজন হইলো ভাই আমার অক্ষ বরাবর অবস্থিত, বাকি যারা আছে তারা কিন্তু কেউ অক্ষ বরাবর অবস্থিত না, তারা দুই অক্ষের মাঝ বরাবর অবস্থিত, ঠিক আছে। তারা হলো একটা তলে অবস্থিত এবং ওই তলের তারাদের যে অবস্থানটা দুইটা অক্ষের মাঝ বরাবর থাকবে, কখনোই দুইটা অক্ষ বরাবর থাকবে না। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাইতেছে dx²-y²। চলো, নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? দেখো ভাইয়া, এই যে নির্দিষ্ট আয়তন কথাটা বলছে না ভাইয়া, এই লিকুইডের আয়তন, একদম নির্দিষ্ট আয়তন বের করার জন্য বেস্ট অপশন হলো তোমার মেজারিং সিলিন্ডার। এখন কেন ভাই মেজারিং সিলিন্ডার? ভাই মেজারিং সিলিন্ডারে ভাইয়া তোমার একদম সুন্দর মতন দাগ কাটা থাকে। তোমার দেখো ভলিউমেট্রিক ফ্লাস্কে কিন্তু তোমার একটা
মানে লিমিট থাকে যে আমি এটার পরে করতে পারবো না। ভলিউমেট্রিক ফ্লাস্ক যদি তোমার 10 ml এর ভলিউমেট্রিক ফ্লাস্ক নাও ভাই তুমি ওটাতে 10 ml মাপতে পারবা, এর চেয়ে বেশি মাপতে পারবা না, এর চেয়ে কম মাপতে পারবা না, 5 ml মাপতে পারবা না, বা আমি 9 ml চাইলে মাপতে পারবো না। বুরেট ভাইয়া, বুরেট দিয়ে ভাইয়া, হ্যাঁ বুরেট দিয়ে ভাইয়া প্রমাণ তৈরি করা সম্ভব না, কারণ বুরেট অনেক চিকন ভাইয়া, ওটার ভিতরে তুমি দ্রব অ্যাড করতে পারবা না। আর হইলো পিপেট ভাইয়া, পিপেটও সমস্যা এইটাই, মনে করো পিপেটের অনেক চিকন, ওটার ভিতরে দ্রব অ্যাড করতে পারবো না, আর পিপেট ভাই ট্রান্সফার করতে ইউজ করা হয়, সো ওইটা একদমই না। তাহলে অবশেষে বাকি রইল মেজারিং সিলিন্ডার, এবং মেজারিং সিলিন্ডারগুলো ভাইয়া খুব ভালো হয়, এরকম একটা স্ট্রাকচার থাকে তো মেজারিং সিলিন্ডারগুলোর, এবং এইখানে তোমার সুন্দর দাগ কাটা থাকে। এবং তুমি এইখান থেকে মনে করো এটা ধরো, এটা মনে করো 3 ml এর মেজারিং সিলিন্ডার, যদি 3 ml এক্সিস্ট করে না, 5 ml এক্সিস্ট করে, বাট 3 ml আমি জাস্ট এইটা দেখাচ্ছি। মনে করো এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, সো তুমি চাইলে এই যে মাঝখানের যে ছোট ছোট দাগগুলো আছে এখান থেকে 1.5 ml মাপে নিতে পারবা। এত সুবিধা তোমাকে খালি মেজারিং সিলিন্ডার দিয়ে দিবে, এবং এই জন্যই প্রমাণ দ্রবণ বানানোর জন্য আমরা অলওয়েজ মেজারিং সিলিন্ডার ইউজ করে থাকি, ঠিক আছে? ওকে, নেক্সট, নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক? আচ্ছা, এখন ভাই সামগ্রিক ডাইপোল সর্বাধিক, এটার জন্য আমাদের প্রত্যেকটা স্ট্রাকচার একটু আঁকিয়ে দেখি। দেখো আমার যদি সি ডাবল বন্ড সি, এদিকে ব্রোমিন, এদিকে ব্রোমিন, দেখো ব্রোমিনের তো তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কি হবে, ব্রোমিন তো ওকে নিজের দিকে টান দিবে, ব্রোমিন তো এদিকে টানবে, এদিকে ডাইপোল মোমেন্ট থাকবে, এদিকে ডাইপোল মোমেন্ট থাকবে, এদিকে ডাইপোল মোমেন্ট থাকবে, সবগুলো ডাইপোল মোমেন্টের মান সমান হবে। তো আলটিমেটলি এটা এই কম্পাউন্ডের ভাইয়া ডাইপোল মোমেন্ট, নেট ডাইপোল মোমেন্টটা 0 হয়ে যাবে, কারণ এটা সব দিকে সমান পরিমাণে টান মানে ডাইপোল মোমেন্ট রয়েছে, এই জন্য লব্ধি ডাইপোল মোমেন্ট 0 হবে। এরপরে যদি আমরা BF3 আঁকি ভাই, BF3ও ভাই সেম, এক সুন্দর মতন 120 ডিগ্রি কোণে থাকে BF3, তাতে দেখা যায় যে এদিকে ডাইপোল মোমেন্ট, এদিকে ডাইপোল মোমেন্ট, আর এদিকে ডাইপোল মোমেন্ট, তিনটা ডাইপোল মোমেন্ট একদম সমান ইয়েতে আছে, ওরও দেখা যায় যে নিট ডাইপোল মোমেন্ট 0 চলে আসে। আচ্ছা, এখন দেখো দুইটা তো 0 হয়ে গেছে, বাকি দুইটা নিয়ে আলোচনা। বাকি দুইটার ভিতরে দেখো একটা হইলো CO Cl, আরেকটা হইলো CO H। এখন দেখো এইটার জন্য যদি আমি ডাইপোল মোমেন্ট, দেখো অক্সিজেনের তো ভাইয়া ডাইপোল মোমেন্ট এদিকে হবে, ক্লোরিন কিন্তু তড়িৎ ঋণাত্মক কার্বনের চেয়ে, তাহলে ও কিন্তু এদিকে ডাইপোল মোমেন্ট দিবে, এদিকে ডাইপোল মোমেন্ট দিবে। তা আলটিমেটলি আমার উপরের দিকে ডাইপোল মোমেন্ট, যে অক্সিজেন যে উপরের দিকে টানতেছিল ইলেকট্রনগুলো, এদিকের যে ডাইপোল মোমেন্টটা ছিল, এই ডাইপোল মোমেন্টটাকে ওরা কিন্তু কিছুটা নিউট্রালাইজ করে দিবে। কিন্তু এই জায়গায় হলো এই ঘটনাটা, এই জন্য আমি এটা কালারটা বদলে দিতেছি। দেখো অক্সিজেন উপরের দিকে টান দিবে, দেখো কার্বন আর হাইড্রোজেনের ভিতরে কার্বন আবার একটু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন ওকে এদিকে টান দিবে, এটা এদিকে টান দিবে। তাহলে এই কম্পাউন্ডের ভাইয়া নিট যে তড়িৎ, নিট যে ডাইপোল, সেই ডাইপোলটা তোমার হবে এই উপরের দিকে, খাড়া উপরের দিকে, ঠিক আছে? এবং এটাই হলো মিউনেট। এখন খেয়াল করো এইখানেও উপরের দিকে টানতেছিল অক্সিজেন, এখানেও টানতেছিল, কিন্তু এইখানে ক্লোরিন ওদেরকে নিউট্রালাইজ করতেছিল উল্টা দিকে টাইনা, এইখানে কিন্তু হাইড্রোজেন উল্টা দিকে টাইলা নিউট্রালাইজ করে নাই, বরং ওকে আরো ইলেকট্রন দিয়ে উপরের দিকে ডাইপোল মোমেন্টটা দিতে হেল্প করছে। তার মানে সর্বোচ্চ ডাইপোল মোমেন্ট আমরা কোথায় পাইলাম? এই কম্পাউন্ডটাতে পাইলাম, যেটা হলো আমার মিথানেল। তাহলে আমার অ্যান্সার হইতেছে এটাতে মিথানেল। এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল, এটা একটু মানে মাথা দিয়ে চিন্তা করে তোমার অ্যান্সার দিতে হইতো যে কোনটা কিভাবে হবে। আচ্ছা, এই গেল এটার আলোচনা, পরেরটা চলে যাই। দেখো এইটাতে তোমার অ্যান্সার হবে ভাইয়া ক্ষার বা বেস, ঠিক আছে? কেন হবে দেখো, এই বিক্রিয়াটাতে ভাই এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আমি একভাবে ব্যাখ্যা করতেছি যেভাবে আমার বুঝতে সুবিধা হয় বা তোমাদেরও আশা করি বুঝতে সুবিধা হবে। দেখো এখানে অ্যামোনিয়া আছে আর এদিকে আছে অ্যামোনিয়া গ্যাস, তার মানে ভাইয়া NH4+ ছিল, সে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে এবং H+ প্রডিউস করছে। তাহলে ও কি অ্যামোনিয়া কি H+ দান করে দিছে অ্যামোনিয়াম আয়ন, তাহলে অ্যামোনিয়াম আয়নকে আমি অ্যাসিড বলতে পারি। আর যদি আমি অ্যামোনিয়াম আয়নকে অ্যাসিড বলি, অটোমেটিক্যালি আমার কার্বনেট আয়ন কি হয়ে যাবে? বেস হয়ে যাবে। সো কার্বনেট আয়ন আমার ক্ষার বা বেস। কিন্তু এটাকে আরেকটু ভালো মতন যদি দেখি, এই যে H+টা সে দিয়ে দিল, এই H+টা এর পরবর্তীতে কি হবে?
এই কার্বনেট আয়ন এই H প্লাসটা গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, সে কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে আর পানিতে পরিণত হবে। আচ্ছা, এটা সমতা করার জন্য অবশ্যই এখানে একটা 2 দিতে হবে। আচ্ছা, সেটা সমস্যা না। তার মানে এখানে খেয়াল করো কার্বনেট আয়ন কি করছে, H প্লাস গ্রহণ করছে। আর যদি H প্লাস গ্রহণ করে থাকে তাহলে অবশ্যই ওকে আমার বেস বা ক্ষার বলতে হবে। ঠিক আছে, এটা একটা মানে বুদ্ধির ম্যাথ ছিল, তুমি মানে বুদ্ধির কোশ্চেন ছিল যে তুমি যদি এতটুকু বুঝো যে অ্যামোনিয়াম আয়ন H প্লাস দিয়ে দিছে, তার মানে অ্যামোনিয়াম আয়ন অ্যাসিড, অটোমেটিক্যালি আরেকজন অবশ্যই তোমার ক্ষার হইতে হবে। কারণ দুইটা অ্যাসিড মানে দুইজন বিক্রিয়া করলে দুইজনই তার অ্যাসিডের মতো আচরণ করতে পারবে না। একজন অ্যাসিডের মতো আচরণ করলে আরেকজনকে অবশ্যই ক্ষারের মতো আচরণ করতে হবে। তো সেইখান থেকে আমরা এটা অ্যান্সার করে ফেললাম। চলো পরেরটায়। নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে? এইটার অ্যান্সার হবে ভাইয়া CH3 মাইনাস। কিরকম ভাবে ভাই সেটা একটু দেখি। প্রথমে ভাই CH3 প্লাস, দেখো ভাই কার্বন, এইটা এই স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, এটা তোমরা 9 10 এই স্ট্রাকচারটা শিখে আসছো। দেখো এইটা হলো CH3 প্লাস। দেখো কার্বন নর্মাল ভাবে কার্বনের লাস্ট শেলে ইলেকট্রন থাকে 4টা, এই হলো 4টা, কিন্তু এখানে CH3 প্লাস আছে, তার মানে এই ইলেকট্রনটা থাকবে না। তার মানে ভাইয়া ওর কোনো লোন পেয়ারই নেই, ওর লোন পেয়ার 0। এরপরে চলে আসো, আচ্ছা অ্যান্সার যেটা ওটাতে পরে আসি, NH মাইনাস। নাইট্রোজেনের লাস্ট শেলে ইলেকট্রন আছে 5টা। এখন দুইটা তো সে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে যেহেতু NH2, আর আরেকটা যেহেতু NH2 মাইনাস আছে তাই আরেকটা ইলেকট্রন সে বাহির থেকে গ্রহণ করছে। তাহলে ওর লোন পেয়ার দেখো এইখানে একটা, এইখানে একটা, তাহলে বলা যায় ওর লোন পেয়ার 2টা। কিন্তু আমার এখানে জিজ্ঞেস করছে একটা লোন পেয়ার আছে, তার মানে এটাও বাদ। NH4 প্লাস ভাই এটা তো আরো এটা তো তোমরা পড়ছোই যে এইভাবে ভাইয়া লোন পেয়ার, এইভাবে সে প্রথমে NH3 বানায়, আর ওর যে লোন পেয়ারটা থাকে সেটাও H প্লাসকে শেয়ার করে দেয়। তো লোন পেয়ার যদি H প্লাসকে শেয়ারই করে দেয় তাহলে তো বন্ড হয়ে গেছে, তাহলে তো সে লোন পেয়ার নাই, সে কি বন্ড পেয়ারই হয়ে গেছে, তাহলে ওরও লোন পেয়ার 0। এখন চলে আসে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে। তো কাঙ্ক্ষিত অ্যান্সারটার জন্য আমি একটু অন্য কালার দিয়ে দিতেছি, যে দেখেন কার্বনের লাস্ট শেলে ইলেকট্রন 4টা এবং এইগুলো সে শেয়ার করতেছে কার সাথে, হাইড্রোজেনের সাথে। এখন দেখো আমাকে বলছে কি CH3 মাইনাস, তার মানে সে একটা ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করছে, এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করলে সেটা এখানে আছে। তাহলে দেখো দিস ইজ দ্য অনলি লোন পেয়ার, তাইলে অ্যান্সার এইটাই। বুঝতে পারলাম, প্রত্যেকটা অপশনে আমি ভেঙে দেখাই দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এইটা ভিডিওটা আশা করি খালি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টরা না, আমার HSC এমনকি যারা HSC দিবে এবার তারা দেখতেছে, যারা HSC আগামী 2 বছর পর HSC দেবে তারাও দেখতেছে। তো সবার জন্যই ভিডিওটা যেন হেল্পফুল হয়। ওকে, সমুদ্রপৃষ্ঠ হতে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে কি বলা হয় ভাই? এটা তো একদম বইয়ের মানে মুখস্থ কোয়েশ্চেন। এটা হলো স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 এর প্রথম অংশটা, মানে আদর্শ গ্যাস শুরু হওয়ার আগের অংশটা যদি আমরা পড়ি তাইলেই সেখানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আলোচনা করা আছে, সেখান থেকে আমরা এটা বলতে পারি এটা হলো স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। হাইড্রোজেনে NH এর বন্ধন কোণ কত? এইটার অ্যান্সার হবে ভাইয়া 107 ডিগ্রি। কিভাবে ভাইয়া সেটা আমরা একটু দেখি। ভাই আমি যদি হাইড্রোজেনটাকে আঁকি ভাইয়া, তাহলে হাইড্রোজেন হলো এইটা N2H4। এখন দেখো নাইট্রোজেনের এরকম ইয়েতে নাইট্রোজেনের 3টা সিগমা বন্ধন গঠন যদি করো, তারপরও দেখা যাবে কি নাইট্রোজেনের এইখানে ভাইয়া এইখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে। নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন sp3 কারণ sp3 হাইব্রিডাইজেশন এবং একটা লোন পেয়ার হলে বন্ড অ্যাঙ্গেল কি হবে ভাই? 107 হবে। তাহলে ভাইয়া আমি যদি এখানে করে দিই ভাইয়া, আমার বন্ড অ্যাঙ্গেল এইটা বলো আর এইটা বলো, সবই তোমার ওই 107 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা তো ভাই ওই সিম্পল ভাইয়া, অ্যামোনিয়ার মতো নি, তুমি চিন্তা করতে পারো, কারণ এইখানে যা সিগমা বন্ধনীত হয়েছে, অন্য কিছু তো আর এখানে হয়নি এক্সট্রা। খালি আমার মাথায় রাখতে হবে sp3 আর লোন পেয়ার, তাইলেই আমার 107 ডিগ্রি। নেক্সট, নিচের কোন যৌগটি বেশি অ্যাসিডিক? আচ্ছা, এইখানের এইটার অ্যান্সার হবে ভাইয়া এইটা অ্যাসিটাইলিন। কেন অ্যাসিটাইলিন দেখো সেটাও দেখাই দিচ্ছি। প্রথমে হলো ভাই CH4, ভাই CH4 এর কোনো অ্যাসিড বা বেস ধর্ম নাই, ও ভাই নিউট্রাল, ওর কোনো ওর অ্যাসিডিক ধর্ম নাই, বেস ধর্ম নাই, ও পানিতে দ্রবীভূত সেরকম হয়ও না, এটা নিয়ে ভেজাল নাই। তারপর হলো ভাই C6H6, এটা হলো বেনজিন। ভাই বেনজিনেরও কিছু নাই,
বেঞ্জিন তো নর্মাল, বেঞ্জিন তো মানে বেঞ্জিন হলো লিকুইড, আর মোস্ট ইম্পর্টেন্টলি বেঞ্জিন হলো তেলের মতো, তৈল পদার্থের মতো। সো ওর কোনো অ্যাসিড বেস ধর্ম নাই, কোনো পানিতে H+ দেওয়া বা অন্য কোনো সাথে H+ আয়ন ক্রিয়েট করা কোনো কিছুই করবে না। বাকি রইল CH2 আর CH। দেখো CH2 তে তোমার এইখানে হাইব্রিডাইজেশন হইতেছে sp2, কিন্তু আমার যেটা C ট্রিপল বন্ড এইটা, এইখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp। ঠিক আছে, এখন এইখানে যেহেতু হাইব্রিডাইজেশন আমার sp2 আছে, তার মানে এইখানে s এর বৈশিষ্ট্য তুলনামূলক কম আছে, এইটাতে আমার s এর বৈশিষ্ট্য বেশি আছে। যেহেতু এটাতে s এর বৈশিষ্ট্য বেশি আছে, তাই এইখানে এই বন্ধনটাতে যে হাইব্রিড অরবিটাল ইউজ হয়েছে, সেইখান থেকে এই H+টা বের করে দেওয়া সোজা, রাদার দেন এইখানে। কেন? কারণ এইখানের অরবিটালগুলো যথেষ্ট বড় এবং তাতে এস এর বৈশিষ্ট্য কম, পি এর বৈশিষ্ট্য বেশি হলে অরবিটালটা লম্বা হয়ে যায়, লম্বা হয়ে গেলে সেটা ভালোভাবে অধিক্রমণ হয়, তখন দেখা যায় যে তুমি মানে হাইড্রোজেনগুলোকে ইজিলি বের করতে পারবা না, কারণ অধিক্রমণ ভালোভাবে হয়েছে, শক্তভাবে বন্ধনে আবদ্ধ আছে। কিন্তু তোমার যখন এসপির সাথে এদিকে বন্ধনে আছে এবং হাইড্রোজেনেরও কোন অরবিটাল দিয়ে বন্ধন হয়? এস। তার মানে এটা যথেষ্ট ওই পরিমাণ শক্তিশালী বন্ধন হইতে পারে না। অ্যান্ড অলসো এই জিনিসটাও মাথায় রাখতে হবে ভাই, এইখানে হাইড্রোজেন যদি সে দিয়ে দেয় তাহলে সে তার স্ট্রাকচার সে স্টেবল রাখতে পারে না, কিন্তু আমরা যদি এইখানে হাইড্রোজেনটাকে দিয়ে দিই তাইলে আমার এরকম একটা আয়ন ভাইয়া তৈরি করা যেতে পারে, এবং যেই আয়নের সাথে আমরা অনেক সময় এই পাশে সোডিয়াম অ্যাড করে সোডিয়াম অ্যালকিনাইডও বানাইতে পারি। এই জিনিসটা হয় এই কারণেই, কারণ ওর এই অরবিটালটা ছোট হওয়ার কারণে নিউক্লিয়াসের কাছাকাছি আছে, তাই সে হাইড্রোজেন ইলেকট্রনকে টাইনা নিয়ে এসে হাইড্রোজেনকে বের করে দিতে পারে, যেই ঘটনাটা এখানে করা সম্ভব না, কারণ অরবিটালটা বড়, ইলেকট্রনটা দূরে আছে, ও এটাকে টাইনা আনতে পারে না। তাই অ্যান্সার CH বা অ্যাসিটাইলিন। নেক্সট, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমানুতা প্রদর্শন করে ভাইয়া? এইটার অ্যান্সার হবে ভাইয়া 6। কিরকম ভাবে সেটা একটু দেখো। আলোক সমানুতা প্রদর্শন করে ভাই, আলোক সমানুতা প্রদর্শন করতে হলে কি করতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে আমি একটা কাইরাল কার্বন আগে আঁকি ভাই, এটা মনে করো আমার কাইরাল কার্বন, এইটা মনে করো আমার কাইরাল কার্বন। এখন আমি চাইতেছি যে ভাই অ্যালকিন বানাবো। এখন অ্যালকিন, এটা যেহেতু কাইরাল কার্বন, এটার সাথে তো ডাবল বন্ড দেওয়া যাবে না, তাইলে আমি এরকম করে এই পাশে একটা লিখলাম, এরকম CH2। আচ্ছা, এখন আমার এটার তো কাইরাল কার্বন ভাইয়া, তার মানে ওর 4 হাতে আমার 4 রকম জিনিস থাকতে হবে। এক হাতে ভাই এইটা কেন দিলেন ভাই? দেখো এইটা সবচেয়ে ছোট অ্যালকিন, এর চেয়ে ছোট অ্যালকিন আসলে আর বানানো পসিবল না, এই যৌগটা ধরে অ্যালকিন বানাইতে হবে, তো এই সবচেয়ে ছোট ডাবল বন্ডওয়ালা জিনিসটা বসাইলাম। এখন মনে করো এক হাতে আমি CH3 বসাইলাম, ঠিক আছে, আরেক হাতে আমি হাইড্রোজেন বসাইলাম। দেখো এখন 3 হাতে 3 জিনিস আছে। এখন আমি চাইলেও এখানে কিন্তু CH3 বসাইতে পারবো না, হাইড্রোজেন বসাইতে পারবো না, কারণ এই দুটো বসাইলে আর আমার এটা কাইরাল থাকবে না। তাহলে আমি সর্বনিম্ন কি বসাইতে পারি ভাইয়া? সর্বনিম্ন হইলেও আমি বসাইতে পারি C2H5। তাহলে দেখো এইটা হলো আমার সর্বনিম্ন অ্যালকিন, যেটাতে আমার কাইরাল কার্বন আছে এন্ড যেটা আমার মানে আলোক সমানুতা দেখাবে। তাহলে দেখো এখন এখানে কার্বন সংখ্যা যদি হিসাব করি তাহলে হিসাবটা মিটা যায়, এখানে 2টা, এখানে একটা 3টা, 4টা, 5টা, 6টা, তাহলে 6 কার্বন হবে অ্যান্সার। দেখো এর চেয়ে ছোট তুমি যদি অ্যালকিন নাও, তুমি চেষ্টা করে দেখবো ওটারে তুমি কাইরাল কার্বন বানাইতে পারবা না, দেখবা 2 হাতে একই জিনিস চলে আসতেছে বা 3 হাতে একই জিনিস চলে আসতেছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য লোয়েস্ট অ্যালকিন দ্যাট ক্যান শো optical isomerism and has a chiral carbon that is responsible for optical isomerism. চলেন পরেরটা। নিচের কোন আয়নের ঘনমাত্রায় সেলের প্রমাণ বিভব সেলের চেয়ে বেশি হবে? আচ্ছা, এখন এই জিনিসটার জন্য ভাইয়া আমি যেটা করতে চাচ্ছি, আমি আগে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে এটা কিভাবে নার্স্ট ইকুয়েশনটা আসবে নিয়ে। তাহলে এখন দেখেন, আমি জিঙ্ক মাইনাস জিঙ্ক 2 ইলেকট্রন হয়ে যাচ্ছে জিঙ্ক 2+, আয়রন 3+, দুইটা ইলেকট্রন 2 আয়রন 2+। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি যে জিঙ্ক যোগ 2 আয়রন 3+, অ্যারো 2 আয়রন 2+,
প্লাস জিঙ্ক 2 প্লাস। তাহলে এখান থেকে যদি আমি এখন কিউ বা সাম্য ধ্রুবকের ভ্যালুটা বের করতে চাই বা রিঅ্যাকশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা বের করতে চাই, প্রোডাক্ট হিসেবে আছে আমার জিঙ্ক 2 প্লাস আর রিঅ্যাকট্যান্ট হিসেবে আছে আমার আয়রন 2 প্লাস স্কোয়ার আর এইখানে আছে হইল আয়রন 3 প্লাসের স্কোয়ার। আচ্ছা, এইটা এখন আমি যদি নান্সড ইকুয়েশনটা লিখি, নান্সড ইকুয়েশনটা লিখলে কি আসতেছে সেটা দেখো। নান্সড ইকুয়েশনটা যদি লিখি E naught cell, sorry, E cell equals to E naught cell minus RT by NF, RT by NF ln Q. E naught equal E cell equal to E naught cell minus RT by NF ln Q. এখন খেয়াল করো E cell এর ভ্যালু আমার কি বলছে, কোষের সেল বিভব প্রমাণ সেলের চেয়ে বেশি হইতে হবে। তার মানে অবশ্যই, তার মানে তুমি চিন্তা করো ই সেলের ভ্যালু ই নট সেলের চেয়ে বড় হইতে হবে। তার মানে আমি ই নট সেল থেকে যদি একটা জিনিস বিয়োগ করি তাহলে তো কোনোদিনই আমার ই সেলের ভ্যালু ই নট সেলের চেয়ে বড় হবে না। কিন্তু এইটা যদি হয়, তোমার যদি এই পুরো ঘটনাটা মানে এই পুরো জিনিসটা যদি নেগেটিভ হয় তাইলে একমাত্র এই নেগেটিভের সাথে এই নেগেটিভটা মিলা পজিটিভ হয়ে ই সেলের ভ্যালু ই নট সেলের চেয়ে বড় হবে, ঠিক আছে? আচ্ছা, এন্ড সেটা যদি সেটা হয় সেই ক্ষেত্রে এখন আমাদের আলোচনার টপিক কি হবে? আলোচনার টপিক হবে ভাই এই জিনিসটার ভ্যালু আমার নেগেটিভ বানাইতে হবে। এন্ড এই জিনিসটাতে দেখো RT বাই NF সব কনস্ট্যান্ট ভ্যালু, কোনো নেগেটিভ হওয়ার কিছু নেই। তাহলে কি করতে হবে? লন কিউ এর ভ্যালু নেগেটিভ বানাইতে হবে, লন কিউ এর ভ্যালু নেগেটিভ বানাইতে হবে, ঠিক আছে? লন কিউ এর ভ্যালু ভাই কখন নেগেটিভ হবে এইটার উপরে এখন আমাদের পুরো ফোকাসটা, খেয়াল করো। আচ্ছা, তার মানে কি আমাদের লন কিউ এর ভ্যালু নেগেটিভ বানাইতে হবে। ওকে, এবার আসো কিউ এর ভ্যালু তো এখন একটা লন কিউ এর ভ্যালু আমার কি বানাইতে হবে? 0-র চেয়ে ছোট বানাইতে হবে। তার মানে ভাই আমার কিউ এর ভ্যালু 1-এর চেয়ে ছোট হইতে হবে, ঠিক আছে? কিউ এর ভ্যালু আমার 1-এর চেয়ে ছোট হইতে হবে, অথবা কিউ এর মান যেন কখনোই 1-এর চেয়ে বড় না হয়, 1-এর চেয়ে ছোট হইতে হবে। তাইলে আমার লন কিউ এর ভ্যালু নেগেটিভ হবে, এই জিনিসটা নেগেটিভ নেগেটিভ মিলা পজিটিভ হবে। দেখো কিউ এর ভ্যালু হিসেবে যদি দেখি তাহলে এই হলো আমাদের কিউ এর ভ্যালু। এখন তুমি দেখো আমাকেই তো বলে দিছে প্রমাণ সেল। এখন প্রমাণ সেল যদি হয় তাহলে দেখো যে সবগুলো আয়ন কি 1 মোলার করে হবে যদি প্রমাণ সেল হয়, তাহলে 1 1 1। কিন্তু খেয়াল করো যদি আমার প্রমাণ সেল থেকে বেশি বিভব বানাইতে চাই তাহলে কি কিউ এর ভ্যালু 1-এর চেয়ে কমাইতে হবে। তাহলে আমি জিঙ্ককে 1ই রাখলাম, Fe2 প্লাসকে 1ই রাখলাম। আমি যদি Fe3 প্লাস বা এইটার ভ্যালু বাড়ায় দিই, মানে আমি যদি Fe3 প্লাসের ভ্যালু বাড়াই তাইলে দেখো একটা ভগ্নাংশের যদি হর বড় হয় তখন কি ভগ্নাংশটা ছোট হয়ে যাবে, তখন এই ভগ্নাংশটা 1-এর চেয়ে ছোট হয়ে যাবে। তাহলে Fe3 প্লাসের ভ্যালু যদি বাড়ায় দেই সেই ক্ষেত্রে আমার কিউ এর ভ্যালু 1-এর চেয়ে ছোট হবে। কিউ এর ভ্যালু 1-এর চেয়ে ছোট হলে লন কিউ এর ভ্যালু 0-এর চেয়ে ছোট হবে। লন কিউ এর ভ্যালু 0-এর চেয়ে ছোট হইলে তখন এই নেগেটিভ নেগেটিভ মিলা পজিটিভ হবে, ই সেলের ভ্যালু ই নট সেলের চেয়ে বড় হবে। তাহলে আলটিমেটলি আমার ই সেলের ভ্যালু ই নট সেলের চেয়ে বড় হওয়ার জন্য যে জিনিসটা করা লাগতেছে Fe3 প্লাসের ভ্যালু 1 মোলারের চেয়ে বেশি নিতে হবে, কারণ 1 মোলার তো আমার প্রমাণ ঘনমাত্রা, প্রমাণ ঘনমাত্রা নিলে তো আমি প্রমাণ সেলই পাবো, আমার দরকার প্রমাণ সেলের চেয়ে বেশি। তাহলে আমার Fe3 প্লাসের ঘনমাত্রা নিতে হবে প্রমাণ সেলের চেয়ে বেশি। তাহলে আমার এটার অ্যান্সার চলে আসতেছে সি 1.1 মোলার, ঠিক আছে? বাকিগুলো দেখেন জিঙ্কের ঘনমাত্রা বাড়াইলে বা আয়রন 2 প্লাসের ঘনমাত্রা বাড়াইলে দেখেন কিউ এর মান বড় হবে। কিউ এর মান যদি বড় হয় বা কিউ এর মান 1-এর চেয়ে বড় হয়ে যাবে, লন কিউ এর মান 1-এর চেয়ে বড় হয়ে যাবে, তখন ই সেলের ভ্যালু ই নট সেলের চেয়ে ছোট হয়ে যাবে, কারণ আর তখন এই বিয়োগটা হবে, তখন এটা বিয়োগ হবে। আর যখন আমি লন কিউ এর ভ্যালু 0-এর চেয়ে ছোট বানায় ফেলবো, মানে নেগেটিভ ভ্যালু হয়ে ফেলবো, তখন তো আর এটা বিয়োগ হবে না, তখন এটা যোগ হওয়া শুরু করবে, ঠিক আছে? ওকে, এই গেল তোমার 15টা এমসিকিউ কোয়েশ্চেনের সলিউশন। চলো এবার আমরা রিটেন পার্টে চলে যাই। তো ভাইয়ারা এবার শুরু করতেছি আমরা রিটেন অংশে। রিটেন অংশের অ্যান্সারগুলো আমরা একটু দেখে নিই কি কি কোশ্চেন আসছে এন্ড সেগুলোর অ্যান্সারগুলো কি হবে। 4টা প্রশ্ন মাত্র, বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। চলেন শুরু করি। নিচের কোন যৌগগুলো আদ্র বিশ্লেষিত হয় না এবং কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে প্রথমে আমি যদি এটা বলতে হয় ভাইয়া, প্রথম হলো দেখো NaCl CCl4 আর SiCl আছে একটা। তাহলে আমার যদি এ নাম্বারের অ্যান্সারে আমার বলতে হয় যে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, NaCl আদ্র বিশ্লেষিত হয় না, SiCl4
আদ্র বিশ্লেষিত হবে। NaCl কেন হয় না? কারণ ও ভাইয়া আয়নিক যৌগ, যেহেতু সে আয়নিক যৌগ সে পানিতে আয়নিত হয়ে যায়, সে পানির সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, যেহেতু সে আয়নিক যৌগ তাই সে পানির সাথে বিক্রিয়া না করে সে ডিরেক্ট পানিতে আয়নিত হয়ে যাচ্ছে। এবং সেটা কীরকম ভাইয়া, যে NaCl তোমার যদি এরকম অ্যাকোয়াস সলিউশন হয় সে কি করবে, যে Na প্লাস অ্যাকোয়াস বানাবে আর Cl মাইনাস অ্যাকোয়াস বানাবে। ঠিক আছে, এরপরে হলো CCl4X, আর CCl4 আমার বিক্রিয়া করে না কিন্তু SiCl4 বিক্রিয়া করে। CCl4 বিক্রিয়া করে না কারণ ও ডি অরবিটাল নাই। ঠিক আছে, আর ও করে বিক্রিয়া করে কারণ ও ডি অরবিটাল আছে। এখন এইটা কেন হইতেছে সেটা আমরা একটু ডিটেলসেও দেখে নেই। দেখেন CCl4 কার্বন ভাইয়া, এখানে কার্বনের সর্বশেষ ইলেকট্রন শক্তি স্তর বা যোজ্যতা স্তর হইল 2, তার মানে অরবিটাল আছে 2s আর 2p। ঠিক আছে, এবং ওর কিন্তু 2s 2p এবং 2s 2p তে কোনো ফাঁকা জায়গা নাই। কিন্তু আমি যদি সিলিকনের ক্ষেত্রে আসি, ওর যোজ্যতা স্তর হইতেছে 3, তার মানে ওর অরবিটাল আছে 3s 3p এবং 3d। এবং মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হইল যে ওর এই 3dটা ফাঁকা আছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হলো ওর এই 3dটা ফাঁকা আছে ভাইয়া। যেহেতু এই 3dটা ফাঁকা আছে ভাই, তার মানে তোমার ওইটা দিয়া বিক্রিয়া করানো যাবে। তাহলে কিরকম ভাবে বিক্রিয়া হইতেছে দেখো, তোমাদের এইখানে কি হবে, H2ওর অক্সিজেনটা আসে, তো এখানে অক্সিজেন তো লোন পেয়ার থাকে, লোন পেয়ারও এখানে দিয়ে দেয়। তো লোন পেয়ার এখানে দিলে হয় কি, এখান থেকে ওয়াটার অপসারিত হয়, ওয়াটার অপসারিত হয়ে যায়। ওয়াটার অপসারিত হইলে অটোমেটিক তোমার এখান থেকে চলে আসে Cl SiCl ClOH। এবং এই যে তোমার একবার হইলো, এই জিনিসটা বারবার হইতে পারবে, কারণ তার 3D তো ফাঁকাই রয়েছে। বারবার হইলে আমি SiOH4 পাবো। কিন্তু এখানে যখন পানি আসবে, ওয়াটার মলিকিউল মনে করে এবার এখানে আসছে, খুব ভালো কথা, ও যখন ওর লোন পেয়ার এখানে দিতে যাবে তখনই একটা বিশাল কোশ্চেন মার্ক চলে আসবে যে ওয়াই, তুমি তো দিতে পারবা না। কেন দিতে পারবো না? কারণ ভাইয়া ওর ডি অরবিটাল নাই, এই কারণে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, SiCl4 আদ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনের পরবর্তী অংশটা একটু দেখে আসি। কপার সালফেটের সাথে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া অ্যাড করলে কি হবে, বিক্রিয়াগুলো দেখাও। ওকে, তো চলো আমরা বিক্রিয়াগুলো দেখি। প্রথমে দেখো, অ্যামোনিয়া জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়া যোগ ওয়াটার হইলে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো। কপার জলীয় দ্রবণ, তাহলে আমি ধরে নিলাম ভাই কপার সালফেট নিছি, সাথে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছি। আমি কপার সালফেট ডট কপার হাইড্রোক্সাইড যোগ অ্যামোনিয়াম সালফেট, এটা পাইলাম। ঠিক আছে, এরপরে আমার কি আছে, এখন দেখো আমি তো এক্সেস পরিমাণ অ্যাড করছি, তাই না? তো এক্সেস পরিমাণ অ্যাড করলে তো আমার আরও কিছুটা অ্যামোনিয়া আসবে। আরও কিছুটা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসে তাহলে তার সাথেও বিক্রিয়া এখন দ্রবণে তো অলরেডি এরা দুইজন আছে, এবার এর সাথে আমার এরপর আরও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড হইতেছে, যেহেতু এটা অতিরিক্ত পরিমাণ অ্যাড করছি। তখন আমার তৈরি হয়ে যাবে খুব পরিচিত একটা যৌগ, টেট্রাঅ্যামিন কপার। এটা আমরা মানে হাইব্রিডাইজেশন এবং কমপ্লেক্স কম্পাউন্ডে প্রচুর এটা নিয়ে আলোচনা করি। এইটা এই হয়ে গেল, এবং এটার সাথে তোমার কি করতে হবে, যোগ ওয়াটার প্রডিউস হয় এক্সট্রা, এবং এটা হলো তোমার একটা গাঢ় নীল রঙের দ্রবণ তৈরি করে, এইটা তোমার একটা নীল প্রেসিপিটেট ফালাবে। সো এই হলো আমার কপার আয়ন আইডেন্টিফিকেশনের যেই বিক্রিয়াগুলো আছে সেইখান থেকে এই বিক্রিয়াগুলো নেওয়া। চলো পরবর্তী অংশে চলে যাই। স্ফুটনাঙ্কের সংজ্ঞা দাও ভাই। স্ফুটনাঙ্কের সংজ্ঞা ভাই, এটা তো খুবই সহজ একটা জিনিস। এখন আমি খালি একটা জিনিসই বলবো ভাই, আপনারা নির্দিষ্ট চাপে কথাটা উল্লেখ করেন, তাইলে সংখ্যাটা সুন্দর হবে। তার মানে কি, নির্দিষ্ট চাপে কোনো তরল পদার্থকে যে তাপমাত্রায় নিলে তা গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাকে আমরা স্ফুটনাঙ্ক বলবো। আর বলা হয়েছে ভাই HF এর ব্যাপারটা, HF এর স্ফুটনাঙ্ক HCl এর চেয়ে বেশি কেন ভাইয়া? HF এ ভাই দেখো এইভাবে না হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে, যেই জিনিসটা আমার HCl এ থাকতেছে না।
কেন HCl এ থাকতেছে না? কারণ ভাই এই হাইড্রোজেন বন্ধন যদি গঠন করতে হয় ভাই, হাইড্রোজেন বন্ড গঠন করতে হইলে তোমার হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লোরিন এই তিনজনের বন্ধন থাকতে হবে, ক্লোরিন কিন্তু নাই। তাই HCl এ হাইড্রোজেন বন্ধন নাই, আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল। আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল মানে অটোমেটিক্যালি তার স্ফুটনাঙ্ক কম। আচ্ছা, এরপরে চলে আসো বি নাম্বারের অ্যান্সারে, যে কেন দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে এটা কম ঋণাত্মক হয়। দেখো, আমি যদি একটা অ্যাসিড আর বেজের রিয়াকশন করাই তাহলে জিনিসটা কিন্তু এরকম ভাবে তৈরি হয়। দেখো, ওরা ওয়াটার তৈরি করে আর ভাই লবণ তৈরি করে আমরা বলি, বাট লবণটা কিন্তু আসলে পানিতে আয়নিত অবস্থায় থাকে, কারণ এটাও কিন্তু আমার আসলে অ্যাকুয়াস, এটাও আমার অ্যাকুয়াস নিয়ে বিক্রিয়া করতে হয়। তাই আমরা এখানে একটা দ্রবণ পাই, আমরা কিন্তু মানে BA এই কম্পাউন্ডটা কিন্তু গঠিত হয় না, মানে আয়নিত অবস্থায় থেকে যায়। তার মানে অলওয়েজ আমার এই পানিটা গঠন হয়, যেই কারণে আমরা অলওয়েজ প্রশমন তাপ -57.3 কিলোজুল পার মোল এটা পাওয়া উচিত। কিন্তু দুইটা অ্যাসিডই, একটা অ্যাসিড একটা বেস, একটা অ্যাসিড একটা বেস, অ্যাসিডটা যদি সবল হয়, ক্ষারটা যদি দুর্বল হয়, ক্ষার কিন্তু তখন পুরোপুরি বিয়োজিত হবে না। ক্ষার যদি পুরোপুরি বিয়োজিত না হয় তাহলে বিক্রিয়া আগানোর কথা না, কিন্তু ক্ষার তো প্রথমে যতটুকু বিয়োজিত হয়েছে অতটুকু বিক্রিয়া করবে, তারপর ক্ষার আবার বিয়োজিত হবে। এই জন্য দেখা যায় কি, যদি তোমার সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিড বলে ভাইয়া, তখন দেখা যায় কি এই তাপের এক অংশ তোমার দুর্বল অ্যাসিডকে বিয়োজিত করে। তখন দেখা যায় এই এক অংশ গিয়ে দুর্বল অ্যাসিডকে বিয়োজিত করতে থাকে। প্রথমে বিক্রিয়া একটু হবে, হইলে কিছুটা তাপ আসবে, সেই তাপ দিয়ে কিছু অ্যাসিডকে আবার বিয়োজিত করব, তারপর আবার বিক্রিয়া হবে। বিয়োজিত না হইলে কিন্তু অ্যাসিড বিক্রিয়া করবে না। প্রথমত দুর্বল অ্যাসিড একদম বিয়োজিত হয় না, নো, হয় অল্প পরিমাণে হয়। যতটুকু পরিমাণে বিয়োজিত হয় অতটুকু পরিমাণে তার আগে বিক্রিয়া করলে যে তাপটা উৎপন্ন হয়, সেই তাপটা তখন আর বাইরে যেতে পারে না, সেই তাপটা অ্যাসিড গ্রহণ করে বিয়োজিত হয়ে বিক্রিয়াটাকে সামনে নিয়ে যায়। এই জন্য এই বিক্রিয়াটা চালানোর জন্যই নিজস্ব কিছুটা তাপের প্রয়োজন হয়, যেই তাপটা ওরা নিজেরাই তৈরি করে ইউজ করে ফেলে, যেই কারণে আমরা -57.3 দেখি না, আরো কম দেখতে পাই যখন আমরা দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার নেই। সেম ঘটনাটা দুর্বল ক্ষার এবং সবল অ্যাসিড নিলেও হবে, তখন এক্সট্রা হিটটা দুর্বল ক্ষার ইউজ করবে নিজে বিয়োজিত হওয়ার জন্য। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, নিম্নলিখিত বিক্রিয়াগুলো XYZ এর স্থলে বিকারকের সংকেত এবং বিক্রিয়ার শর্ত PQ সংকেত লিখো। ভেরি গুড। আচ্ছা, এখানে দেখো আমি একদম প্রথম থেকে শুরু করতেছি ভাইয়া। CH3OH করলে কি হবে ভাই, এখানে X দিছে, ঠিক আছে। এখন এই X দিছে, ঠিক আছে, বাট এখানে তৈরি হইতেছে CH3Cl ভাইয়া। এই X অনেক কিছু হইতে পারে ভাইয়া। X হইতে পারে ভাইয়া তোমার SOCl2 দিতে পারো, PCl3 দিতে পারো, PCl5 দিতে পারো। তুমি যে কোনো কিছু দিলেই ভাই এখানে একটা ক্লোরিন বসবে। এখন মানে যেহেতু রিটেনের কোশ্চেন, দুইটা অ্যাটলিস্ট লেখা ভালো আমি মনে করি, বাট একটা লিখলেও কিন্তু হয়ে যাওয়া উচিত, বাট স্টিল আমি তোমার সবগুলোই লিখে দিলাম। আচ্ছা, তারপরে কি হয়েছে, এটা CH3CN এ পরিণত হয়েছে, মানে সায়ানাইডে পরিণত হয়েছে। সায়ানাইডে পরিণত হওয়ার ভাই বেশি উপায় নাই, তোমার এখানে KCN দিতে হবে, তাহলে এটা হলো Y। এরপরে দেখো ও সায়ানাইডটা অ্যামিনে পরিণত হয়েছে ভাই। অ্যামিনে যদি পরিণত করতে হয় তোমার অবশ্যই এখানে কি করতে হবে, বিজারণ করতে হবে। তো বিজারণ করার জন্য আমি কারে ইউজ করবো ভাই, এখানে নর্মাল একটা বিজারণ হইতেছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করি, তাহলে তো বিজারিত হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা কি ইউজ করতেছি, HNO বা নাইট্রিক অ্যাসিড। অ্যামিনের সাথে নাইট্রিক অ্যাসিডের খুব কমন একটা বিক্রিয়া। অ্যামিনের সাথে নাইট্রিক, অ্যামিন হলো ভাই, আমি বলি অ্যামিন হলো একটু ঘাটতারা প্রকৃতির যৌগ, ও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, খালি একটা বিক্রিয়াই করে, সেটা খুব ভালো করে, সেটা হলো নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া ডিরেক্ট অ্যালকোহল বানায় ফেলে আর নাইট্রোজেন গ্যাস তৈরি করে। তো তখন এখানে কি হবে, তো ও কি করছে, HNO2 সাথে বিক্রিয়া করবে। HNO2 সাথে যদি বিক্রিয়া করার পরে সে কি করবে, পানি তৈরি করবে, ভাই পানিটা তো কনস্ট্যান্টলি তৈরি করে, আর এদিকে তৈরি করবে হলো CH3CH2OH আর নাইট্রোজেন গ্যাস। তাহলে আমি যেটা বলতে পারি ভাইয়া, আমরা ধরে নিলাম যে এইটারে আমরা P বললাম
আর আরেকটারে আমি কিউ বলে দিই, তোমরা অন্যটারে কিউ অন্যটারে পি বললেও হবে। এই হয়ে গেল তোমার সম্পূর্ণ জৈব যৌগের ইয়েটা। এটা কিন্তু খুবই সহজ একটা জৈব যৌগের প্রশ্ন ছিল, যা জৈব যৌগ সম্পর্কে বেসিক আলোচনা বা বোর্ডের বেসিকটা মাথায় থাকলে এটা পারা উচিত। পুরোটা না পারলেও ভাই অ্যাটলিস্ট যে এই পর্যন্ত অবশ্যই পারা উচিত। এটা যদি আমি একটু কঠিনের ভিতরে তো ফালাই, তারপর এই অংশটুকু অবশ্যই পারা উচিত, ঠিক আছে। আচ্ছা, এইখানে আবার অনেকে ZnCl2 আর HCl দিবে, সেটা দিলেও হবে ভাইয়া। এইখানে এইটার অনেকভাবে ভাই এটা বানানো যায়, ঠিক আছে। তুমি তোমার পছন্দ মতো বিক্রিয়ক দিলেই হবে, বাট সঠিকটা দিও, ভুলটা দিয়ে দিও না আবার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমার 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবং সংকেতগুলো লিখতে বলতে লিখে দিছি, বিক্রিয়া সংকেত, বিক্রিয়া শর্ত ভাই সবকিছুই লিখে দিছি। আর বিক্রিয়া শর্ত বলতে সেরকম কোনো শর্ত নাই, সো এটা লেখা দরকার হচ্ছে না। চলো লাস্ট কোশ্চেন। আচ্ছা, প্রথম হলো পানিতে দ্রবীভূত আচ্ছা আমি আগে বি এর অ্যান্সারটা দিয়ে নিচ্ছি। দ্রবীভূত অক্সিজেনের সংজ্ঞা দাও ভাই। দ্রবীভূত অক্সিজেনের সংজ্ঞা ভাই খুবই সিম্পল। দ্রবীভূত অক্সিজেন কি? যেটা পানিতে দ্রবীভূত অবস্থায় যে অক্সিজেনটা ইন জেনারেল হয়ে থাকে, যেটাতে সাধারণত জলজ প্রাণীগুলা শ্বাস প্রশ্বাসের কারণে ইউজ করে সেটা। আর বিওডি এবং সিওডির সর্বোচ্চ মাত্রা ভাইয়া, এখানে আমি বলে দেবো বিওডি সর্বোচ্চ এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভাইয়া যে জিনিসটা মানুষজন খেয়াল করে না ভাই, হু প্রণোদিত ভাই। হু প্রণোদিত চার্টটা খুবই ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। যারা ভর্তি পরীক্ষার ক্যান্ডিডেট আসো প্লিজ হু প্রণোদিত চার্ট মুখস্থ করে যাও, সামনের ভর্তি পরীক্ষাগুলো তোমার অবশ্যই হেল্প করবে। এখন তোমাকে এখানে যেটা বলতেছে যে বিওডি এবং সিওডির যে ভ্যালুটা বলছে, বিওডির ভ্যালুটা হলো ভাইয়া 6 ppm আর সিওডির ভ্যালুটা হলো 10 ppm, ঠিক আছে। আর তোমার পানিতে দ্রবীভূত ডিজলভ অক্সিজেনের সংখ্যা দাও, ডিজলভ অক্সিজেনের ভ্যালুটা কিন্তু আমরা অবশ্যই ppm বা মিলিগ্রাম পার লিটার এই ইউনিটে বের করব, সেটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলি। অন্য কোনো ইউনিটে বললে কিন্তু এটা ডিজলভ অক্সিজেন হবে না, ঠিক আছে। আচ্ছা ভাই, এবার এর কোশ্চেনের সলিউশনে যদি আসি, প্রথমে দেখো আমাকে কেসি বা সাম্যাঙ্ক বের করতে বলছে, ওকে। তাহলে এখন আমাকে বলছে কি কেসি যেহেতু ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা এই যে দেখো সালফার ট্রাইঅক্সাইডের ঘনমাত্রার স্কোয়ার, অক্সিজেনের ঘনমাত্রা, সালফার ডাইঅক্সাইডের ঘনমাত্রার স্কোয়ার এটা। এখন আমাকে বলছে যদি ঘনমাত্রা দ্বিগুণ করা হয়, দেখো এগুলো কি সব সাম্যাবস্থার ঘনমাত্রা। এখন বলছে কি সাম্যাবস্থার ঘনমাত্রা দ্বিগুণ করতে, তাহলে তার সাম্যাবস্থায় নেই, তখন সেটা কিসে চলে গেছে, অন্য একটা অবস্থায় চলে গেছে বা সাধারণ বিক্রিয়া অবস্থা। তাহলে আমরা কি বের করব, রিয়াকশন সহগ বা বিক্রিয়া সহগ বের করব। তো তাহলে আমি কিউসি বের করি। কিউসি ইজ ইকুয়ালস টু, দেখো ঘনমাত্রা দ্বিগুণ করে দিছি, তাহলে এই যে দ্বিগুণ ঘনমাত্রা 2CSO3 হোল স্কোয়ার 2CCO2 SO2 হোল স্কোয়ার। এখান থেকে 2 ইন্টু, দেখো এখানে 2 এর সাথে 2 স্কোয়ারে কাটাকাটি গেলে 2 থাকবে, CSO3 স্কোয়ার CO2 ইন্টু CSO2 স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এই সমস্ত ঘনমাত্রা তো আমার সাম্যাবস্থার ঘনমাত্রা ছিল, তাই না? সেটার থেকেই দ্বিগুণ তিনগুণ হয়েছিল। তাহলে এইবার এখানে কি করব, আমরা এই ভ্যালুটাকে আমরা কি 2 কেসি বলতে পারি। তাহলে আলটিমেটলি ভাই আমাদের দেখার মতো ব্যাপার হলো ভাই কিউসির ভ্যালু ইজ ইকুয়ালস টু 2 কেসি, মানে কিউসি এর মান কেসির চেয়ে বড় হয়ে গেছে। কিউসির মান যখন কেসির চেয়ে বড় হয়ে যায় তখন কি হবে, রিয়াকশন বিপরীতমুখী চলে আসবে। তার মানে এই রিয়াকশন এদিকে চলে আসা শুরু করবে, কারণ আমার সালফার ট্রাইঅক্সাইডের ভ্যালু দ্বিগুণ করে বাড়ানো হচ্ছে, এটাও বাড়ানো হয়েছে, বাট সালফারের সাথে যদি 2 আছে তাই ওই ইম্প্যাক্ট একটু বেশি পড়তেছে। তাই রিয়াকশন আমার কি করবে, আমার পিছনের দিকে চলে আসা শুরু করবে, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি হবে, ফরওয়ার্ড রিয়াকশন কম হবে, ঠিক আছে। এই হলো আমার নতুন সাম্যাবস্থা রিলেটেড আলোচনা শেষ। আর কি কোশ্চেনে কোনো অংশ বাকি আছে? না, পরবর্তী অংশটা ইংলিশে দেওয়া আছে, কমপ্লিট। হ্যাঁ, আর কিছু নাই। তো রিটেন অংশ হয়ে গেল, এমসিকিউ অংশ করে দিলাম। ভাইয়া দেখেন, কোশ্চেন কঠিন না, কোশ্চেন সহজ, ঠিক আছে। কনসেপ্টগুলো বুঝতে হবে, কনসেপ্টগুলো বুঝলে এগুলো কোনো ইস্যুর ভিতরেই পড়ে না। প্রত্যেকটা জিনিসের অ্যান্সার খুবই সোজা সহজ আসছে। সো আপনারা ভালো মতন পড়াশোনা করেন, ঠিক আছে। এই সমস্ত প্রশ্ন আমাদের কিছুই লাগবে না। দেখেন ফিজিক্স কোশ্চেন কঠিন হয়েছে, যথেষ্ট কঠিন হয়েছে, প্রমিত নিজেও বলছে, কনসেপচুয়াল হয়েছে। সেই তুলনায় কেমিস্ট্রি কিন্তু সহজই হয়েছে। যখন আপনার অন্য একটা সাবজেক্ট কঠিন হবে, অন্য সাবজেক্টগুলোই কিন্তু আপনার ভালো করে ওটা পোষায় নেওয়ার চেষ্টা করতে হবে। এই জন্যই আমি কেমিস্ট্রির ভিডিওটা নিয়ে আসলাম, যেন ভাই আপনাদের এই সমস্যাটা দূর হয়। আমি ইনশাল্লাহ সব সলিউশন করে দিছি, দেখেন। আর আপনাদের অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আই উইল ট্রাই টু রিপ্লাই। আর আরও ভালো ভালো ভিডিওর জন্য থাকুন পসের সাথে। খোদা হাফেজ।